কোথায় যাবো, কতগুলা সেন্স দিবে, টাকা আছে কিনা পকেটে, বাড়ির দুটো চড়াই বিক্রি করে দিচ্ছি বা সাধনটা বিক্রি করে কয় টাকা হচ্ছে এটা দিয়ে কি হবে, তাই না? হয় কিনা? এই জন্য বিএনপি বলতেছে সরকার গঠন করলে আপনাদের চিকিৎসা সেবা ফ্রি করে দিবে। তুমি সংস্কারী মানেন না, আপনারা এখন ধর্মীয় কালী বন্ধ করেন, আপনারা কালী মানেন না। আরো আছে তরুণদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য যেমন আছে ফ্যামিলি কার্ড, তরুণদের জন্য দেখেন কৃষক কার্ড আছে। এখানে কি হয়ে আপনাদের বাড়ির গৃহিণীদেরকে দিচ্ছে নাকি আপনাদেরকেও দিচ্ছে? আইনের জন্য আছে কৃষক কার্ডের কাছে আজকে দেখতেন যারা আপনার ফসল ফলায় যদি কথা বলেন, আমি ওরকম অনেক লোকের সঙ্গে কথা বলি, ভাই ধানটা লাগাইছেন এরকম লাভ, বলো এই ফলফলায় লাভ, আর কিছু নাই, যা আছে কীটনাশক সার বীজের মধ্যেই যায়। আমাদের বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে যদি সরকার গঠন করে বছরে 2টি বীজ ফ্রি দেওয়া হবে, কীটনাশক 50% ডিসকাউন্ট, সারে 50% ডিসকাউন্ট, শেষ কুপনকে 50% ডিসকাউন্ট। ওই কৃষক ভাইটা লাভ করতে পারবে না, লাভ করতে পারবে। তাহলে ভালো কিনা? তাহলে ভোট দেবেন কিসে? আরো আছে, আরো এত তাড়াতাড়ি শেষ হয় নাই। এখানে তরুণ অনেক ভাই আছে, শিক্ষিত তরুণ বাংলাদেশে 2 কোটি বেকার, যারা অনার্স করছে, মাস্টার্স করছে, নিজেকে নিজে অপরাধী মনে করে, যাদের সন্তানকে অনার্স মাস্টার্স করানো হয়েছে এখন মনে করতেছে যে অনার্স মাস্টার্স করাই মনে হচ্ছে না। আমাদের লিডার জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন 1 বছরের মধ্যে 2 কোটি বেকারের কর্মসংস্থান করবেন উনি। খুশি, আরো খুশি সংবাদ একটা দিয়ে গেছে শুধু রংপুরবাসীর জন্য। আর ছিল না কালেক্টরেট মাঠে বলে গেছেন যারা মা বোনরা যারা ক্ষুদ্র ঋণ নিয়েছেন, এই যে আশা যাক গ্রামীণ ব্যাংক থেকে নিচ্ছেন না অনেকে, আমাদের যদি বিএনপি যেদিন সরকার গঠন করবে তারপরের দিন 10,000 টাকা পর্যন্ত কোটিতে ঋণ সরকার পরিশোধ করে দেবে। এটা বিএনপির গভর্নমেন্টের বিএনপির ফান্ড থেকে। এটা কি ভালো না খারাপ? সবকিছু মিলে আপনাদের এখন চিন্তা থাকতে পারে একটা, তখন বক্তৃতা বহুজন দেয়, হাসিনাও করেছিল 10 টাকার সেরের চাল খাওয়াবে, মাগার দিন শেষে খাওয়াইছে 70 টাকা 80 টাকার সেরের চাল, তাই না? সন্দেহ আছে না? ওই যে চুন খেয়ে মুখ পুড়ছে, দোল বেগে এখন ভয় লাগে, আছে না? তাইলে দেখতে হবে এই দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, জানেন না? কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেন নাই। এই দলের আরেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, জীবনে কখনো আপোষ করেননি অন্যায়ের সঙ্গে। এই জন্য তিনি আপোষহীন নেত্রী। তার জীবন চলে গেছে, তার জানাজায় মানুষ দেখেন নাই? 24 লক্ষের উপরে মানুষ জমায়েত হয়েছিল ওই দিন ওখানে। কেন জমায়েত হয়েছিল? ভালোবাসা থেকে। তাদেরই সন্তান আজকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। উনি যে ঘোষণা দিয়েছেন ওনার বাবা মায়ের সন্তান হিসেবে আস্থা রাখতে হবে। এই বিএনপি যে ঘোষণা দিয়েছে তারেক রহমান, প্রতিটি কথা প্রতিটি অঙ্গীকার উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এখন সবই তো বিএনপির কথা বললাম। আমাদের ক্যান্ডিডেটকে জনাব শামসুজ্জামান শামু। এই ক্যান্ডিডেটকে তৈরি করেছেন জনাব তারেক রহমান। ভরসা রাখতে হবে শামসুজ্জামান শামুর উপরে। আপনারা শামসুজ্জামান শামু বলে দিচ্ছেন, যদি আপনাদের কোন ন্যায্য দাবি দেওয়া থাকে
আপনাদের এলাকার প্রতিনিধি যদি পূরণ না করেন, ওনার কাছে যাবেন, পাশি বাড়ি বেশি দূরে না, এই যে পানির ট্যাঙ্কি, প্রভাসগঞ্জ পানি, কয় টাকা লাগে? খুব বেশি হলে 20 টাকা। করতে পারবেন না গিয়ে? আমার বাড়িও বেশি দূর না, এই যে বক্তৃতা এত দিচ্ছি, 28 নম্বর ওয়ার্ড। দেখবেন যে এই পাশেই তো চলাফেরা করি, গাড়ি আটকাই দিবেন একদিন, ধরবেন, ধরে যাবেন, ন্যায্য অধিকার দিয়ে যান। বক্তৃতা তো বহুত পারছেন, কারণ আমরা যে বক্তৃতা দিচ্ছি, আমরা জেনে শুনেই বক্তৃতা দিচ্ছি, আপনাদের অঙ্গীকার 100% পূরণ হবে ইনশাল্লাহ। তাহলে এখন আমাদের কাজ কি? 12 তারিখ সকাল সকাল, কখন যাবে? সকাল সকাল, সারাদিন কিন্তু না, কারণ একটা দল খুব উৎপেতে আছে, নাম হলো গুপ্ত সংগঠন। বহুত গুপ্ত কার্যকলাপ ওরা কিন্তু শিখে গেছে। গুপ্ত হয়ে 17 বছর একটা দলের সাথে ছিল, কেমন করে ভোট ডাকাতি করতে হয়, কেমন করে ব্যালট পেপার ডুপ্লিকেট করতে হয়, সব নষ্ট করে ফেলছে। তাহলে আমাদের উপায় কি? বাঁচতে হবে। বাঁচতে হলে সকাল সকাল সবাই জোট দেবে, ভোট কেন্দ্রে যেতে হবে ইনশাল্লাহ। সকাল সকাল ভোট দিয়ে আসবেন, এবং এরকম সময় বা সন্ধ্যার পর পর সবাই মিলে আমরা বিজয়ের মিছিল বের করব। এই বলে বক্তৃতা আমার শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তুহিন ভাই, এতক্ষণ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমাদের ইঞ্জিনিয়ার তুহিন ভাই। আমাদের অতিথি এখনই আসছেন, আমার সাথে কথা হলো, উনি রওনা দিয়েছেন। উনি রাস্তায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। মাসুদ রানা, তপন এবং শিপন সহ অন্য যারা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন, তাদেরকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসনের এমপি নির্বাচিত করে, তাহলে ইনশাআল্লাহ শামু ভাই কিন্তু মন্ত্রী হবেই হবে ইনশাআল্লাহ। আর শামু ভাই মন্ত্রী হলে আমাদের এই এলাকার কোন সমস্যা ইনশাআল্লাহ আমরা বাড়ি যাইতে না পারলে আমার বাড়ি যাইতে পারবেন তো আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সাধ্যমতো আপনার চেষ্টা করব সে সমস্ত সমাধান করে দেওয়ার জন্য। পাশাপাশি আপনাদের এখানে 8 জন সালেক আছেন, তাকে চেনেন তো আপনারা? আপনারা তো ভোট দেন, এই এলাকার মানুষও তো তাকে ভোট দিয়ে যেতে হয়, তাই না? তো ওনাকেও ধরবেন যে আপনিও তো ভাবি কথা দিয়েছিলেন, এখন আমার এই কাজটা করে দেন, আমার ইচ্ছা কাজটা করে দিতে হবে। কারণ আমরা রংপুরের মানুষ বারবার ভুল করি, এবার আর ভুল করা যাবে না। কিভাবে ভুল করি? আমরা সরকার করে এক দল, ভোট দেই আরেক দলকে। আরে ভাই, এবার তো বলাই যাচ্ছে যে বাংলাদেশে আল্লাহর রহমতে বিএনপি সরকার হবে, তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। কি বোঝা যাচ্ছে না? আপনারা টেলিভিশন দেখেন না? রাত 3টা 4টা পর্যন্ত মানুষ তারেক রহমানের জন্য রাস্তায় দাঁড়ায় থাকে। তাহলে এটা কিসের ইঙ্গিত? এটাই হচ্ছে ভালোবাসা। আপনি দেখেন, একটা নেতাকে দেখান যে সমস্ত মার্কা এখানে ঘোরাঘুরি করতেছে, ওদের নেতাকে বলেন রাত 4টায় এরকম একটা সমাবেশ করতে, ওরকম একটা জমায়েত করতে, তাহলে বুঝবো তারা বাংলাদেশের নেতা। আসলে ভোট নিয়ে ভোট বিক্রি করবে, এরা ভোট ব্যবসায়ী, এরা কিন্তু কোনো নেতা না। এরা ভোটের ব্যবসা করে, আমাদের ভোট বিক্রি করে নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা বংশের উন্নতি করে, আমাদের কোনো উন্নতি করে না। যখন ভোট আসে ওরা চলে আসে, তখন কয় আমরা তোমার সওয়া, আমার ভোট দাও, আমার ভোট দিলে এটা করবো সেটা করবো। ভোটও নেওয়া শেষ, ঢাকার পুলিশের মধ্যে বসাও শেষ, আর দেখা পাওয়া যায় না। এই 5 বছর ওই সালেকের বাড়ির দেখ, আরজানার বাড়ির দেখ,
ওই ভুলুর বাড়িতে মানুষ এরকম ঘুরি বেড়ায় না, মানুষের অনেক কষ্ট, অনেক দুঃখ, এসব বলতে চাই না। সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে মানুষ তাদের দুঃখ কষ্টের কথা বলে, আমাকে বলে আমি একটা গরিব মানুষ, আমি কি দিতে পারবো, কি আছে আমার। তো আমি আপনাদের কাছে বলতে চাই, যদি আপনারা ভোটটা আমাকে দেন, তাহলে ইনশাল্লাহ সমবায় যদি এখানকার এমপি হয়, আমি কথা দিচ্ছি আমরা আপনাদেরকে সুখে দুঃখে যা চান ইনশাল্লাহ তাই দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। কারণ একটা এমপি, একটা মন্ত্রীর অনেক ক্ষমতা, একটা মন্ত্রী, একটা এমপি অনেক বরাদ্দ পায়। আপনারা অন্য জায়গা দেখেন, যে সমস্ত জায়গায় যে দল সরকার হয়েছে সেই দল থেকে এমপি হয়েছে, যে সেখানকার রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং দেখেন অসংখ্য গার্মেন্টস কারখানা গড়ে উঠছে। আমাদের 40 বছরে কিছু হয় না। তাই আমার রংপুরবাসীর কাছে, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আর ভুল করা যাবে না। কি আপনারা ভুল করবেন? আর কি ভুল করবেন? কারণ চুন খেয়ে মুখ পুড়লে আর চুন মানুষ খায় না। আমাদের মুখ পুড়ে গেছে, আর কোন প্রলোভনে ভোলা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, এবার সরকার হচ্ছে ইনশাল্লাহ বিএনপি প্রার্থীকে জয়লাভ করালে সে অনেক কিছু আনতে পারবে, রংপুরের জন্য সে বরাদ্দ আনতে পারবে, উন্নয়ন হবে, আমাদের সকলের উন্নতি হবে। যাই হোক, শীত পড়তেছে, আমি আর কথা বেশি বাড়াবো না। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আপনাদের এই ভোটে বারবার নির্বাচিত এই অঞ্চলের আপনাদের প্রিয় নেত্রী জনাব আরজানা বেগম। আরজানা বেগমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের 25 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত বিএনপি নেতা শাহিদ ইকবালকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমি লাবু, শাহিনুর এবং আলহাজ এনামুল হক সরকার এখানে আসছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই এলাকার উপস্থিত আমার সামনে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শামু ভাই, উনি এখনো এসে পৌঁছেন নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার সামনে যে মা বোনেরা আছেন, আমার পাশে আমার ভাই, আমার মুরব্বী যারা আছে, আমার ভাতিজা যারা আছে, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার পূর্বের বক্তারা অনেক কিছুই বলে গেছে, যে তুহিন ভাই উনিও অনেক কিছু বললেন, আমার আর বলার কিছু নাই। তো আমার একটাই কথা, যে আমাদের এই 3 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু ভাই, উনি আমাদেরকে খুব ভালোবাসেন, উনি আমাদের খুব কাছে, যেহেতু আমাদের দলের উনি মহানগরের আহ্বায়ক, সবসময় তার সঙ্গে কথা হয়, আমরা প্রোগ্রাম করি একসঙ্গে সবকিছু। তো উনি যদি এমপি হয়, তাহলে আমি আমাদের এলাকার জন্য গোটা রংপুর 3 আসনে কি করবেন না করবেন জানি না, কিন্তু আমার এলাকার মা বোনদের উন্নতির জন্য, মা বোনদের দুঃখ কষ্ট, এর যে সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে অনেকে আসেন, আমি হয়তো ঠিক মতো তাদেরকে কোনো সহযোগিতা করতে পারি না, তারপরেও চেষ্টা করি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করি। তো ইনশাআল্লাহ উনি যদি এমপি হন, তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের পাশে আমি থাকব। আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখবে, আমাকে আল্লাহ যতদিন হায়াত দিবে, আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। আপনাদের সবার
আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের অতিথি রওনা দিয়েছেন, এখনই কথা হলো আমার সাথে। উনি কাটিপাড়া হয়ে ঢুকতেছেন। আপনারা একটু কষ্ট করে বসুন, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই অঞ্চলের বিএনপি নেতা শাহিদ ইকবাল। শাহিদ ইকবালকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল রংপুর মহানগর 25 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সাথী ভাইরা আমার, আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা 3 নম্বর আসনে শামসুজ্জামান শানু ভাইকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই সকলকে রঙিন শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সজ্জা আমর হোক। দেশনেত্রী খালেদা তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন, আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা যারা আমাদের উপস্থিত মা বোনরা যারা ধৈর্য সহকারে বসে আছেন, আমাদের অতিথি তাঁতিপাড়া হয়ে আমাদের এখানে আসছে, উনি ভুলক্রমে তাঁতিপাড়া চলে গেছিল, এখন এখানে আসছে। আপনাদের আর ধৈর্যের বিচ্যুতি আমরা ঘটাবো না, আমরা যত তাড়াতাড়ি পারি প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ নির্বাচনের সময় প্রার্থীর মাথা ঠিক থাকে না। প্রার্থী কোন সময় কি করবে, কোন জায়গায় কি করবে, কারণ সে শারীরিক ভাবে অসুস্থ, ঘুম নাই, ডায়াবেটিস বাড়া অবস্থায় আছে, সেই জন্য তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি আয়োজকরা। আর আপনারা আমাদের বাদ বাকি কথা, কিছু কিছু কথা এখনো বাকি আছে। আমাদের সালেক চাচা আছেন, উনি আপনাদের সাথে বলবেন। শুধু অতিথি এসে অতিথির বক্তব্য দিবেন, আমাদের বক্তব্য আমরা সবাই শেষ করে ফেলছি, যাতে অতিথির কথা আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন। এবার আমাদের চাচা, আপনাদের সালেক চাচা, সবার প্রিয়, উনি আপনাদের সামনে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এলাকার মা বোনেরা, ভাতিজি ভাগ্নিরা ও ভাই ভাতিজারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কি ভালো আছেন না খারাপ আছেন? কথা বলেন না, কি ব্যাপার? ভালো আছেন? আপনারা কি জানেন যে কত তারিখে আমাদের ভোট? কত তারিখ? 12 তারিখ। 12 তারিখে আপনাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনের মাধ্যমেই
আমাদের বাংলাদেশে দীর্ঘদিন পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের ভোটে আপনাদের সরকার প্রতিষ্ঠিত হবে। এতদিন আপনাদের ভোটে কোনো সরকার হয় নাই। এতদিন কি সরকার ছিল জানেন কি? স্বৈরাচার সরকার ছিল। এই সরকারটা কারো কথা শুনতো না, নিজে যেটা ভালো মনে করত সেটাই করত। যেমন এই যে আপনাদের নেত্রী আরজানা বেগম, আরজানা সালেহ, আপনারা এই যে আরসিসি, শিক্ষাঙ্গন, মিস্ত্রিপাড়া, তারপরে এই যে আপনার রোকেয়া কলেজ, বিভিন্ন কলেজে ভোট দিয়ে আপনারা যেতেন নাই, বিপুল ভোট দিচ্ছিলেন, দেন নাই, কিন্তু ওনাকে নির্বাচিত ঘোষণা করে নাই। নির্বাচিত ঘোষণা করছে কাকে? তারা যাকে ভালো মনে করছে তাকে। তার মানে আপনাদের ভোটের কোনো দাম নাই। এবার কিন্তু সেটা হবে না। এবার কিন্তু আপনাদের ভোটের অনেক মূল্য, আপনাদের একটা ভোট অনেক মূল্যবান। এটা কি আপনারা মনে করেন? এটা কি আপনারা বোঝেন? আপনারা ভোট দেবেন। ইঞ্জিনিয়ার তুহিন ভাই বিস্তারিত বলছে, বিভিন্ন বক্তা অনেক ব্যাখ্যা দিচ্ছে। আমি শুধু দুইটা কথা বলবো, আপনারা কি মা বোনেরা আপনাদের ভালো চান? আপনারা কি জানেন বেগম খালেদা জিয়া আজকের যে বাচ্চারা বিয়ে পর্যন্ত পড়াশোনা করতেছে, মেয়েরা, এদের বেতন ফ্রি করে দিছিল? এটা কি আপনারা জানেন? এটা কিন্তু বেগম খালেদা জিয়া করছিল। কারণ আপনাদের জানতে হবে, বুঝতে হবে, আপনারা দেশের নাগরিক, আপনারা এদেশের মালিক। এদেশের মালিক কিন্তু অন্য কেউ না। এ দেশ চলবে আপনাদের কথায়। এ দেশের ভালো মন্দ আপনাদের উপর নির্ভর করবে। আর এ দেশের যে সরকার হবে, এই সরকার আপনাদের ভালো মন্দ দেখবে। যে সরকার জনগণের ভালো মন্দ দেখে না, সে সরকার জনগণের সরকার হতে পারে না। তো আজকে আমাদের এমন একটি সরকার নির্বাচিত করতে হবে যে সরকার জনগণের সরকার হবে। আপনারা দেখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি বিএনপি 12 তারিখে নির্বাচিত হয়, আল্লাহ যদি রহমত করে, আপনারা যদি দয়া করেন ভোট দেন, বিএনপি যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় 12 তারিখ আছে, 13 তারিখ থেকে এনজিও যত ঋণ আপনাদের আছে, সমিতির যত ঋণ আছে, একটা টাকাও আর কাউকে আপনাদের পরিশোধ করতে হবে না। তাহলে এটা কি ভালো না? এটা কি আমাদের মঙ্গল না? তারপরে উনি বলেছেন, এই যে ফ্যামিলি কার্ড শুনলেন, ফ্যামিলি কার্ড বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ড কে পাবে? আপনি পাবেন, আমার 8-10 বোন পাবে, 8-10 মা পাবে। সে যদি একটা কার্ড পায়, তাহলে তার ওই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সে 2,500 টাকা তার ওই বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে চলে আসবে। এটা কি তার সঙ্গে ভালো হচ্ছে না? তার একটা শক্তি হচ্ছে না? কারণ অন্তত 2,500-3,000 টাকা তো তার কাছে থাকবে মাসে। সে তো বাচ্চাকে একটা চিপস কিনে দিতে পারবে, প্রয়োজনে নিজের একটা খরচ করতে পারবে, একটা পান কিনে খেতে পারবে। তো এটা কি বিএনপি ছাড়া অন্য কোনো দল দিচ্ছে? আপনারা দেখছেন অন্য অন্য দল জান্নাতের টিকিট দেয়, কিন্তু জনগণ কি খাবে, কিভাবে চলবে, সেটা কিন্তু চিন্তা করে না। আর একটা কথা বলি, দেখেন যে মার্কা গুলো এখানে আছে, এই দাড়িপাল্লা মানুষ বানাইতে পারে না? পারে? দাড়িপাল্লা কি মানুষ বানায়? কি আমি প্রশ্ন করি, দাড়িপাল্লা কি মানুষ বানায় নাকি আল্লাহ বানায়? কে বানায়? কে বানায়? মানুষ। লাঙ্গল কে বানায়? মানুষ। একটা ধান গাছ বানাচ্ছে একটা মানুষ, মানে আনেন তো এখন একটা জ্যান্ত ধান গাছ, পারবেন? ধান গাছ কে বানায়? আল্লাহ। তাহলে আল্লাহর মার্কা কি? ধানের শীষ। ও ঠান্ডা মাথায় বোঝেন, এমন একটা নিয়ামতি মার্কা, যে মার্কা মানুষ বানাইতে পারে না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া যে মার্কা হয় না, সে মার্কার নাম কি বলবেন?
তাহলে লাঙ্গল মানুষ বানায়, ভেগড়া হয়, পেকড়া হয়, পাল্লা গাড়ি পাল্লা বানায়, ফের থাকে, ওজন চুরি করা যায়, কিন্তু ধান গাছ আর বানাইতে পারে না মানুষ। ধান গাছ আল্লাহ বানায়, আল্লাহর রহমতে ধান হয়, ধানের বাম্পার ফলন হয়। আর সেই ধান থেকে আমরা কি পাই? কি পাই? চাউল পাই। এই চাউলের ভাত আমরা খাই কি খাই না? তাহলে আমরা কি খাই? চাউল খাই। চাউলের গাছের নাম ধানের শীষ, ওই শীষ থেকে আমাদের চাউল হয়। তাহলে দেখেন কত সুন্দর একটা নিয়ামতি মার্কা। আমার মা বোনেরা, ভাইয়েরা, খুব ঠান্ডা মাথায় আপনারা শুয়ে শুয়ে চিন্তা করবেন কোনটা রহমতি মার্কা। তাহলে এই রহমতি মার্কাতে ভোট দিলে অবশ্যই আল্লাহ আমাদেরকে রহমত করবে। যত কথাই যে বলুক, ওই বছর একটা কথা বলতে হয়তো হুজুরেরা আমার উপর চেপে যাবে যে হুজুরেরা দোয়া করে, সকলের জন্য দোয়া করে, আর সকলের বাড়িতে খায়, কিন্তু নিজের বাড়িতে কোনো দোয়াও হয় না, তারপর দাওয়াত দেয় না, খাওয়ায়ও না। কি খাওয়ায়? হ্যাঁ, খাওয়ায় না। ওরা কিন্তু মানুষের জন্য দোয়া করি যায়, কিন্তু ওমার তো ওটা গায়ে করে ভাই, ওমার খাওয়াটা গায়ে খাওয়ায় ভাই। এই তো এখানে হলো আমি আপনাদেরকে বলতেছি বুঝাবার জন্য। তো যাই হোক, আমি অনেক কথা বলছি, আমার শেষ কথা হলো যারা বুঝবেন অবশ্যই বুঝবেন যে নিজের ভালো পাগলও বোঝে, পাগলও বোঝে না, নিজের ভালো কিন্তু পাগলও বোঝে। একটা পাগল ওই দেখেন যে গান গায়ে যাইতেছে, ওই কাপড় চোপড় নাই, উয়ের গাছে একটা আগুন লাগে দেয় না, দৌড়াবে, কিন্তু উয়ের গাছ গরম পানি ফেলে দেওয়া কিন্তু দৌড়াবে। তার নিজের ভালো কিন্তু পাগলও বোঝে, খালি বোঝে না কায়? বোঝে না রংপুরের মানুষ। এতদিন আমরা বুঝি নাই, যার জন্য আমাদের এই রংপুরে কি ছিল? এই রংপুরে গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, ছিল কিনা? এই রংপুরে ফরিদপুরের লোক আসিয়া কি করছে? ছাতা সেলাই করে নাই। অনেক যারা আমাদের মুরব্বী তারা বলতে পারবে, আমি বলতে পারবো, এই ফরিদপুরের লোক আসিয়া রংপুরে ছাতা সেলাই করছে। আর নোয়াখালীর লোক আসিয়া আমাদের মক্তব গুলো পড়াইছে, মসজিদ গুলোতে নামাজ পড়াইছে। কি পড়ায় নাই? কুমিল্লার লোক আসিয়া এখানে কাজ কাম করছে। আর আজকে কি হয়? আজকে রংপুরের মানুষ ফরিদপুর যায়, আজকে রংপুরের মানুষ কুমিল্লা যায়, আজকে রংপুরের মানুষ নোয়াখালী যায়, রংপুরের মানুষ ঢাকা যায়। অথচ ঢাকার কিন্তু অনেক মানুষ ঢাকায় জমি জমা বিক্রি করে রংপুরে আসছে। আর উল্টা হয়ে গেছে, এখন আমরা ঢাকা যাচ্ছি। ঢাকা যায় কি করি? রিক্সা চালাই, গার্মেন্টসের শ্রমিক। কত কষ্টের জীবন। কেন এটা হলো? এটা একমাত্র হলো এই 40 বছর আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা। যখন যে দল ক্ষমতায় যায় সেই দলের বিপক্ষে আমরা ভোট দিয়ে এমপি বানাই। তাতে আমার লাভ কি? ওই এমপি তো 1 টাকা আনতে পারে না। যে সরকার হয়েছে তারেক রহমান, আজকে যদি আল্লাহ রহমত করে, আল্লাহ অসীম রহমতে 13 তারিখে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হয়, তাহলে এখানে অন্য এই ধানের শীষরা যে মার্কার যদি এমপি হয়, সে কিছু আনতে পারবে? কিন্তু কিছু আনতে না পারলে কি দিবে ভাই? আমাদের রাস্তাটা করতেই ভালো হবে। এই দেখেন আপনারা মাইগঞ্জের রাস্তাটা কি অবস্থা। এই জাহাজ কোম্পানির থেকে মাইগঞ্জ যাওয়া কি যে কষ্টের ব্যাপার, অথচ রাস্তা ঠিক হচ্ছে না। কারণ কি? কারণ সরকার টাকা দিচ্ছে না। সরকারের লোক না থাকলে, সরকারের যদি এখানে প্রতিনিধি না থাকে, তাহলে কি সরকার আপনার টাকা দিবে? দিবে না। তাহলে কি হবে? কোনো উন্নয়ন হবে না। অতএব আমাদেরকে বারবার চিন্তা করতে হবে উন্নয়নের স্বার্থে। আর ভুল করা যাবে না। কি আপনারা আর ভুল করবেন? তাহলে বলেন ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? মামু ভাইয়ের মার্কা কি? মামু ভাইয়ের মার্কা কি? বিএনপির মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? ধন্যবাদ। এই যে আপনারা মনে রাখছেন, আপনারা কিন্তু 12 তারিখ, এবার কিন্তু অন্যান্যবার সকাল 8টার থেকে ভোট শুরু হয়। এবার কিন্তু ভোটের নিয়ম পাল্টে গেছে। ভোট কিন্তু 7:30টায় শুরু হবে। যার জন্য আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ বন্দেগী সব শেষ করে আল্লাহর নাম নিয়ে
সকালে যা 7টা বা 6:30 যা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যাবেন, কারণ এবার কিন্তু ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বহু চক্রান্ত করা হচ্ছে। আপনারা টেলিভিশনে ইউটিউবে দেখতেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মহিলা পুরুষ যারা কর্মী তারা ধরা পড়তেছে, তাদের কাছে সিল পাওয়া যাচ্ছে, ব্যালট পাওয়া যাচ্ছে, বিভিন্ন কিছু, যার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে যেন এবার কোন ষড়যন্ত্র করে কোন দল ক্ষমতায় যাইতে না পারে। যদি কোন দল ক্ষমতায় যায় তাহলে কিন্তু আবার আমরা একটা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। আমরা কি চাই আর বিপর্যয়ের মধ্যে পড়তে? তো যাই হোক, কথা আর বাড়াবো না। শীত লাগতেছে, আপনাদের ঠান্ডা লাগতেছে, রাত অনেক হয়ে গেছে। আপনারা আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এসেছেন। এবার মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইমরান, তুমি এসে মঞ্চে এসে একটু বক্তব্য রাখো। হ্যাঁ, ইমরান, তুমি আমাদের মা বোনেরা বসে আছে কষ্ট করে, তুমি দুই একটা কথা বলো। আমি তো অনেক কথা বললাম না, আমি অনেক কথা বলছি, তুমি একটু কথা বলো, তোমার কথা তারা শুনো। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছিলাম সেটা হলো আমাদের ভালোর জন্য আমরা আর কোনো মার্কাকে এদিক সেদিক তাকাবো না। 12 তারিখ সকালেই আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ, এবং নিজের ভোটটা আমরা দিব, আমাদের পছন্দের মার্কাকে দিব। ধানের শীষ দেখবেন, ধানের শীষটা কিন্তু এবার মাঝখানে দিছে, এটা একটা ষড়যন্ত্র। অন্য অন্য মার্কাগুলো উপরে দিছে যাতে খুঁজি পাওয়া যায়, ধানের শীষটা খুঁজি পাওয়া যায় না। দেখেন কত ষড়যন্ত্র, ধানের শীষকে 17 বছর আটকাইছে, 17 বছর। এই দেখেন বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, ওনাকে মিথ্যা মামলা দিয়া কি কষ্ট দিল একটা বয়স্ক মানুষ, একজন বয়স্ক মহিলা। কি তার অপরাধ? কিছুই তার অপরাধ নাই। কি হলো? এটিএমের টাকা মারি খেয়েছে। আরে টাকার জায়গায় টাকা আছে, টাকা 3 গুণ হয়ে গেছে ব্যাংকে। মনে করেন 5 টাকা তুলছে, এখন সে টাকা 15 টাকা হয়ে গেছে, কিন্তু বললো কি এটিএমের টাকা মারি খেয়েছে। এই কয়েকটা মিথ্যা অজুহাত দিয়া তাকে জেলখানায় রাখলো। এমন একটা জেলখানায় রাখতে জানেন, ওই জেলটার মধ্যে আর একটাও কয়েদি ছিল না, একটা মহিলা ছিল। কি অমানসিক নির্যাতন যে একটা কারাগারের মধ্যে একটা মেয়ে মানুষ একা আছে, সেখানে আর কেউ নেই। এইরকম অত্যাচার করছে। আল্লাহ কিভাবে তাকে পুরস্কার করলো দেখেন। 5 তারিখে একজন দেশ ছাড়ি পালাইলো, পালে চলে গেল কোথায়? অন্য দেশে। আর যিনি মারা গেলেন আমাদের নেত্রী, ঢাকা শহর, আমি জানাজায় গেছিলাম, আমি জানাজায় গিয়া আমি ভয় পাইছি যে আমি বাঁচবো কিনা, এত মানুষ। হায় আল্লাহ, মানুষ বিল্ডিং এর উপরে, ছাদে, সেখানেও জানাজা করতেছে। রাস্তাঘাট তো ফয়লা, কোনো জায়গা নাই। চিন্তা করেন, আল্লাহ যাকে ইজ্জত দেয় কিভাবে ইজ্জত দেয়, চিন্তা করেন আপনারা। এইটা দেখেন, পুরা ঢাকা শহর একজন মেয়ে মানুষের জন্য, একজন মহিলার জন্য পাগল হয়ে গেছে, পুরা দেশ পাগল হয়ে গেছে। মানুষ ছুটে ছুটে জানা যায় গেছে। দেখেন তিনি কি বলছেন। এত অত্যাচার করার পরেও 5 আগস্টের পরে উনি কিন্তু একটা বক্তব্য দিচ্ছিল, অল্প ছোট বক্তব্য। আপনারা কি বক্তব্যটা শুনছেন? বক্তব্য দিচ্ছে কি জানেন? হিংসা নয়, বিদ্বেষ নয়, ভালোবাসা আর প্রজ্ঞা দিয়ে আমাদের এই দেশ গড়তে হবে। উনি কিন্তু হাসিনার বিরুদ্ধে 2টা কথাও পায়নি, 2টা গাইলেও পারেনি। আমরা হয়তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম না, উনি কিন্তু কয়নি। কত ভালো মনের মানুষ। আর দেখেন ওনাকে বারবার বলছে যে আপনি বিদেশ চলে যান, এদেশে আপনার থাকা হবে না, আপনি যদি বাঁচতে চান বিদেশ চলে যান। উনি বলছে কি বিদেশে আমার কোনো ঠিকানা নাই,
আমার এই বাংলাদেশেই আমার শেষ ঠিকানা। ওনাকে যখন 5ই আগস্টের পর লন্ডনে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য, তখন লন্ডনের ডাক্তাররা বলছে যে না, এনার অনেক লেট হয়ে গেছে, এনাকে আরো আগে আনা লাগতো, এখন এনার আর কোনো চিকিৎসা নেই। ইনি আল্লাহ হয়তো যে কয়দিন ওনাকে বাঁচায় রাখবে, উনি বাঁচি থাকবে, হয়তো 1-2 বছর 3 বছর এর মধ্যে সময় দিচ্ছে। এই কথাটা কিন্তু উনি শুনতে পারছে। শুনতে পেরে উনি ওনার ছেলে তারেক রহমানকে বলছে, আমি আর লন্ডনে থাকবো না, তুমি এখনই আমাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, আমি বাংলাদেশেই মরতে চাই। এই বাংলাদেশের প্রতি ওনার কত ভালোবাসা, বাংলাদেশের প্রতি ওনার কত মায়া, বাংলাদেশকে উনি কত ভালোবাসতেন, কত আপন জানতেন এই দেশকে। আর আল্লাহ দেখেন তাই কবুল করলো, এই দেশেই ওনার জানাজা হলো, ওনার স্বামীর কবরের পাশে ওনার কবর হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ওনাকে দাফন করলেন। এটা কত বড় গর্বের। এই মানুষ, এই নেত্রী জানেন 1971 সালে যখন শহীদ জিয়াউর রহমান, উনি একজন মেজর, উনি কালুরঘাট অর্থাৎ চট্টগ্রামে উনি চাকরি করতেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। সেখানে 71 সালে ওনার এই 2 বাচ্চা, আরাফাত রহমান কোকো আর তারেক রহমান তখন ছোট, আর খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে থাকেন, আর ওনার স্বামী থাকেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। ওই অবস্থায় চট্টগ্রামে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন। এই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে বউ বাচ্চা সবাইকে ক্যান্টনমেন্টে রেখে উনি কিন্তু যুদ্ধে ঝাঁপ দিতেন। আর এই পাকিস্তানি সেনাদের বন্দী ছিল এই খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো। তাহলে কত ত্যাগ এই দেশের প্রতি তাদের, ওই পরিবারটা, আপনি চিন্তা করেন কত ত্যাগ। পাকিস্তানিদের কাছে বন্দী বউ, পাকিস্তানের কাছে বন্দী তার সন্তান, অথচ যুদ্ধ করতেছে রণাঙ্গনে। তাহলে এদের হক আছে কিনা এদেশে বলেন, এদের অধিকার আছে কিনা এদেশে বলেন। আর যারা এদেশকে স্বীকার করে না, এদের স্বাধীনতা বিশ্বাস করে না, সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তাদের কি অধিকার আছে এদেশে বলেন। জিয়াউর রহমান বলেছেন যে আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। বেগম জিয়া কি বলছেন যে বিদেশে আমার বন্ধু আছে, কোন প্রভু নাই। বিএনপি পাকিস্তান পন্থীও না, বিএনপি ভারত পন্থীও না, বিএনপি হচ্ছে বাংলাদেশ পন্থী। যার জন্য বিএনপি স্লোগান হচ্ছে সবার আগে, সবার আগে। বিএনপির স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। অনেকের ঠিকানা আছে পাকিস্তান, পাকিস্তানপন্থী, অনেকের ঠিকানা আছে ভারতপন্থী, আমাদের কোনো ঠিকানা নাই। আমরা এদেশের মানুষের। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি অনেক কথাই বলছি, আপনাদের অনেক ধৈর্যচ্যুতি হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত রাত পর্যন্ত এখানে বসে আছেন এই ঠান্ডার মধ্যে, কনকন শীতের মধ্যে। তো আপনারা কি সবাই আমাদের একটা কার্ড পাইছেন? আপনারা কি কার্ড পাইছেন? যে কার্ড পান নাই হাত তোলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন শুধু দেখালো, ধন্যবাদ। তো যাই হোক, আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, তাহলে আমাদের মার্কা হচ্ছে কি, মার্কাটা কি আমাদের? তাহলে আপনারা ইনশাল্লাহ সকলেই ধানের শীষে ভোট দেবেন। হাত তুলে সবাই দেখান দেখি, আমরা একটু সন্তুষ্ট হই। হয়তো হাত তো উঠলো না অনেকে, হ্যাঁ নিশ্চয়। যাক, ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখো কি বলো, আমরা দেখি, আমরা 5 মিনিট দেখবো, যদি এর মধ্যে আমাদের নেতা এখানে পৌঁছতে পারে। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন, আপনাদের কাছে ওয়াদা দিবেন। আর আমরা শামু ভাই যদি এমপি নির্বাচিত হয়, তো আমরা তো ওনার পাঞ্জাবিটা নিয়ে ধরতে পারবো, তাই না?
যে ভাই আমাদের এই যে শীতের মধ্যে বসেছিলাম, আপনার মিটিং শুনছি, আপনার ভোট দিছি, আপনার জন্য কষ্ট করছি, আমাদের এই দাবি আপনি পূরণ করে দেন। কি করতে পারবো না? পারবেন তো? আর বাড়ি তো এখানেই, এই যে রবার্টসনগঞ্জ, অর্থাৎ এই যে আপনার পানির ট্যাঙ্কির এখানে, এই মনে করেন এটা আমাদের 25 নম্বর ওয়ার্ড, মাঝখানে 24 নম্বর, তারপরে 26 নম্বর। অর্থাৎ আমরা যদি এই কাটিপাড়া দিয়ে যাই, কাটিপাড়া ব্রিজটা পার হয়ে যাই, কাটিপাড়া ব্রিজ পার হওয়ার পরেই যে পানির ট্যাঙ্কটা, ওইখানে ওনার বাড়ি। তো ওনার বাড়িতেও তো যাইতে পারবো, বাড়িতেও ঘেরাও করতে পারবো, অসুবিধা নেই। তো যাই হোক, ধরছি ফোন কি আসছে? তো ঠিক আছে, তোমরা ভোট তো দিতে। আচ্ছা, আমি একবার ফোন দেই, দেখে যদি দেরি হয় তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ সসম্মানে বিদায় করে দেবো আমরা। কি ঠিক আছে? আমাকে পারমিশন দিলেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, একটু শুভ সংবাদ দেই। আমাদের নেতা, আমাদের এমপি প্রার্থী শামসুজ্জামান শামু ভাই সিরিয়াল মিলে এখানে আসে গেছে। ওখানে জনগণ ঘিরে ধরছে, দুই একটা কথা বলে উনি কিন্তু সিরিয়াল মিল আসছে, উনি আসতেছে, এখনই ঢুকবে, 2-3 মিনিট মধ্যে উনি ঢুকে যাবে ইনশাল্লাহ। ওখানে কথা বলতেছে মানুষের সাথে, যেহেতু মানুষ উপস্থিত হয়েছে, না বলে তো আসতে পারে না, দুই একটা কথা বলে আসতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। তো এইগুলো একটু বক্তব্য দেন, যাও তো। যাই হোক, আপনারা অনেক কষ্ট করতেছেন, আমাদের নেতা এখনই চলে আসবে, উনি রওনা দিচ্ছেন। তো আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, উনি আসে আপনাদের আর কেউ বক্তব্য দিবে না, উনি আসে আপনাদের সামনে দুই একটা কথা বলবে, উনি আপনাদের দুঃখ সুখের কথা শুনবে, শুনে ইনশাআল্লাহ আমাদের সব এখানে আমাদের অনুষ্ঠান শেষ করে দিব, শেষ করে আপনাদেরকে আমরা বিদায় করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তুমি ইমরান বলো। এবার আমাদের ভাতিজা একটু ইমরান আপনাদের সঙ্গে দু একটা কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের উঠান বৈঠকে, ধানের শীষের উঠান বৈঠকে উপস্থিত আছেন 25 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সালেক চাচা, আরো উপস্থিত আছেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর জনাবা আব্দুল্লাহ সালেক, আরো উপস্থিত আছেন 25 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সজীব পারভেজ সহ 25 নং ওয়ার্ডের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা রংপুরের লোক, চরম অবহেলিত, চরমভাবে প্রত্যেকটি সরকার
আমাদেরকে অবহেলা স্বীকার করে রেখেছে। তার একটিমাত্র কারণ সেটা হচ্ছে আমরা যখন যে সরকার ক্ষমতায় যাই সব সময় আমরা আরেকদিকে ভোট দিয়ে আরেকটি এমপি তৈরি করি। সে কারণে আমাদের রংপুরের লোক আমরা আজ এত অবহেলিত। হয়তো বা আপনারা জানেন আগামী দিনের কারা সরকার গঠন করতে যাচ্ছে। যদি আল্লাহর রহমতে আল্লাহ অশেষ রহমত হয়, আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে যদি রংপুরে যদি আমরা আমাদের এমপি দিতে না পারি, তো রংপুরের চাওয়া পাওয়া, রংপুরের অধিকার আমরা কিভাবে আদায় করব? তাই আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনে যদি আমরা ধানের শীষে ভোট দিই, ভোট দিলে আমরা রংপুরের জন্য ওনার কাছে কিছু চাইতে পারবো, রংপুরের দাবি আদায় করতে পারবো। যদি শামসুজ্জামান সাহেবকে ধরতে পারবো যে আমরা আপনাদেরকে ভোট দিয়েছি, কিন্তু আপনি আমাদেরকে কি দিলেন? আপনারা জানেন গত 42 বছর এই একটি গোষ্ঠী রংপুরের সন্তানের কথা বলে আমাদের ভোট বিক্রি করে খেয়েছে। তারা আজকে নিজের ঢাকা শহরে তারা বড় বড় অট্টালিকা ঘুরেছে। তারা ভোটের সময় ভোট নেয়, ভোট দিয়ে তারা ঢাকায় চলে যায়, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু চাচা যে কথাটা বললেন যে রংপুরের লোক আজকে আমরা কুমিল্লায় গিয়ে ধান কাটি, ঢাকায় গিয়ে রিক্সা চালাই। যদি এই 42 বছর তারা রংপুরে কোনো কলকারখানার ব্যবস্থা করত, রংপুরে যদি গ্যাসের ব্যবস্থা করত, তাহলে হয়তোবা আজ আমাদের এই দিন দেখতে হতো না। আজ আমাদের যুব সমাজ এই চাকরির অভাবে ভয়াল মাদকের দিকে বুকে বুকে মরছে। আমরা অবশ্যই চাইব না আমাদের সন্তান, আপনাদের সন্তান যারা আছে, যারা বড় হচ্ছে, যারা পড়াশোনা করছে, তারা এই মাদকের দিকে ধাবিত হোক। কারণ যদি রংপুরে কলকারখানা তৈরি না হয়, রংপুরে কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যদি রংপুরে যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, রংপুরে যদি আমাদের এই যে আগামী দিনের ভবিষ্যৎরা বড় হয়ে চাকরি বাকরি না পায়, সেক্ষেত্রে এই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ছোট ছোট বাচ্চারা বা আমাদের যারা চাকরি প্রার্থী যারা আছে, তারা আগামী দিনে আবার দেখা যাবে ওই ভয়াল মাদকের দিকে ঝুঁকে পড়ছে, নতুবা কুমিল্লায় গিয়ে ধান কাটছে, ঢাকায় গিয়ে রিক্সা চালাচ্ছে। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, দল মত নির্বিশেষে দল দলের জায়গায় থাক, আমরা যদি চিন্তা করি যে আমরা হচ্ছি রংপুরের লোক, আমাদের উন্নয়ন আমাদেরকে বুঝে নিতে হবে। কারণ আমাদের উন্নয়ন যদি আমরা বুঝে নিতে গেলেই আমাদের একটা এমপি দরকার। সেক্ষেত্রে আমরা যদি ধানের শীর্ষে প্রার্থীকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, তা আগামী দিনে আমরা স্বামীবাদের দ্বারায় অন্তত অতিরিক্ত টাকা চাপ দ্বারা করতে পারি, অন্তত কলকারখানার ব্যবস্থা রংপুরে করতে পারি, আমরা গ্যাসের ব্যবস্থা করতে পারি, যেন আমাদের আগামী দিনে প্রজন্ম অন্তত রংপুরের চাকরি করে খেতে পারে। তাই প্রিয় মা ও ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করবো অন্তত রংপুরের জন্য, নিজের সন্তানের জন্য, আমাদের নিজেদের সন্তানের জন্য, আমাদের সন্তান আমাদের সামনে চাকরি বাকরি করে খেতে পারে, আমাদের সামনেই সুন্দরভাবে জীবনযাপন করে খেতে পারে, অন্তত একটি বারের জন্য হলেও আপনারা ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষে যদি এমপি হয়, ইনশাল্লাহ আমরা রংপুরের লোক, রংপুরের মানুষ, আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান। একটা স্লোগান দেই আমরা, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ধানের শীষ ধানের শীষ, তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা, শামু ভাইয়ের মার্কা, তারেক রহমানের মার্কা, বাংলাদেশের মার্কা, বিএনপির মার্কা, শামু ভাইয়ের মার্কা। বাহ, ধন্যবাদ, আপনারা খুব সুন্দর স্লোগান দিলেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি যে কথাগুলো বলতেছিলাম, আপনাদের জানি থাকা দরকার যে বেগম খালেদা জিয়া তিনি একজন মা, তিনি একজন নেত্রী,
তিনি একজন প্রধানমন্ত্রী। আপনারা দেখেন যে আমি গল্প না, আপনারা তো টিভি দেখেন, টিভিতে দেখেন এই খালেদা জিয়ার নাতনি, আপনারা নাম জানেন? জাহিমা রহমান। তো উনি একজন ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসছেন। দেখেন সেদিন ঢাকায় একটা অনুষ্ঠান ছিল, খালেদা জিয়ার শোকসভা। শোকসভার অনুষ্ঠানে যখন কোরআন তেলাওয়াত হবে, তখন আপনারা টেলিভিশন লক্ষ্য করছেন কিনা, তখন কিন্তু জাহিমা রহমানের মাথায় কোনো ওড়না ছিল না, কাপড় ছিল না, এমনি বসেছিল চেয়ারে। যখন ঘোষণা হলো যে এখন কোরআন তেলাওয়াত করবেন অমুক, তখন কিন্তু জাহিমা রহমানের মা বায়ে ছিল, আর ডাইনে ছিল তারেক রহমান, তার ডাইনে ছিল জাহিমা রহমান। তখন তার মা কিন্তু ওই তারেক রহমানকে গুতা দিয়া বলল যে মাথায় ওড়না দিতে বলো। তখন তারেক রহমান কিন্তু তার মেয়েকে গুতা দিয়ে বলল যে এখন কোরআন তেলাওয়াত হবে, ইশারা করে বলে দিল, সাথে সাথে সে কি করলো, মাথায় ওড়না দিল। এটাই কিন্তু আমাদের বিএনপি পরিবারের ঐতিহ্য। আমরা কিন্তু ওই গল্প করা মুসলমান না, আমরা মুসলমান। কি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি প্রথম সংবিধানে, যেটা আমাদের সংবিধান, যেটা দিয়ে দেশ চলে, যে বইয়ের মাধ্যমে, যে কিতাবের মাধ্যমে এই দেশটা চলে, সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম উনি লিখছেন। এটা কিন্তু আগে লেখা ছিল না, আগে বইটা এমনি ছিল। কিন্তু আমরা মুসলমান কি যখন কোনো বই পড়ি, যে কোনো বই হোক, স্কুলের বই হোক, আমাদের ধর্মীয় বই হোক, আমরা কি বিসমিল্লাহির রহমান বলি না? বলি কিনা? এইটা কিন্তু লেখা ছিল না, এইটা জিয়াউর রহমানই এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। তাহলে আমাদের নেতা, আমাদের দল, আমরা কিন্তু পুরাপুরি ইসলামিক কৃষ্টি কালচারে বিশ্বাস করি। আমরা গল্প করি না, কথা না, আমরা অন্তঃকরণ দিয়ে ইসলামকে ভালোবাসি। কিন্তু ইসলাম কি বলে কারো বাড়িঘর দখল করো? ইসলাম কি বলে কারো উপর জুলুম করো? ইসলাম কি বলে যে মানুষে মানুষে ভেদাভেদ আছে? বলে? বলে না। কালো সাদা সবাই কিন্তু ইসলামে এক কাতারে দাঁড়ায়। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মে দেখেন নামাজে দাঁড়াইলে কিন্তু ইসলাম বিতর্কিত হয়। মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের ইতিহাস যারা আমরা জানি, উনি কিন্তু পরিষ্কার বলছে যে একটা অমুসলিমের বাড়িতে কোনো আক্রমণ হবে না, কারো বাড়ি ঘরে কোনো হামলা হবে না। উনি মক্কা বিজয় করছিল রক্তপাতহীন ভাবে, একটা রক্তপাত ঘটেনি। উনি যখন আসছে ওনার বাহিনী নিয়ে, উনি কিন্তু কোনো বেধর্মের উপর অত্যাচার জুলুম করে না। তাহলে এখানেই বোঝা যায় যে আমাদের ধর্ম, আমাদের ধর্মের কাছে সকল ধর্ম নিরাপদ, আমাদের মুসলমানের কাছে সকল মানুষ নিরাপদ। তা আমরা বিএনপি যারা করি, আমরা এই কথাটা বিশ্বাস করি। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমরা জানি সকল মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ তার আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা হিসাবে এই মানুষকে সৃষ্টি করেছে। অতএব মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না। বিএনপি, আপনারা জানেন, বিএনপির আগে এই দেশে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ ছিল। এখানে শুধু বাঙালিরাই প্রথম শ্রেণীর নাগরিক ছিল। কিন্তু বাংলাদেশে অনেক ভাষার মানুষ বাস করে, বাংলাদেশে উর্দু ভাষার মানুষ বাস করে, বাংলাদেশে ওই মরো জাতি বাস করে, তারপরে বাংলাদেশে ওই আপনার বিভিন্ন উপজাতীয় বাস করে, বিভিন্ন শ্রেণী বাস করে। তাদেরকে কিন্তু প্রথম শ্রেণীর নাগরিক বলা হয় নাই। কিন্তু জিয়াউর রহমান বলছে না, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশি হচ্ছে তারা যারা শুধু বাংলায় কথা বলবে না, যারা বাংলাদেশের নাগরিক, তারাই বাংলাদেশি। তো আজকে এই দেশের নাগরিক হিসেবে যে বুঝতে হবে, আমাদের জানতে হবে, এই কথাগুলো শিখতে হবে। তো যাক, আপনারা মনে অনেকক্ষণ ধৈর্যচ্যুতি ঘটে গেছে আপনাদের, আপনারা আর থাকবেন না, চলে যাবেন, আমিও আর আসতে যাচ্ছি না, বিদায় করে দিই সবাইকে, তাই না?
আচ্ছা শোনো, তবে কোথায় তোমরা যারা যাচ্ছে অসুস্থ মানুষ ওনাদেরকে বিদায় করে দাও। কই গেল তবে? কোথায় গেল তবিক গেল কই? দীপু, তোমরা যারা অসুস্থ আছে এখানে অনেকক্ষণ থেকে বসে আছেন, যারা হয়তো তুলে যাচ্ছেন, এ ধরনের যারা আছে তাদেরকে তোমরা যাই হোক ও আমাদের সং ভাই আসে গেছে, আপনারা একটু বসেন। আর এখন বোধহয় এই আসে গেছে উনি, যে খবর পেলাম এখন যে উনি এসে গেছেন। আপনারা বসেন, অনেক কষ্ট করে। আর আমি 10 মিনিট টাইম নেবো, উনি আর কেউ বক্তব্য দিবে না, শুধু উনি আসবেন, উনি বক্তব্য দিয়ে চলে যাবেন। একটু বসেন, সবাই একটু বসেন, আল্লাহর রাস্তায় একটু বসেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, অনেক কষ্ট দিলাম আপনাদেরকে। আমি এখানে এতক্ষণ থাকার কথা ছিল না, আপনারা কষ্ট পাইছেন। একটু বসেন, 10টা মিনিট, 10টা মিনিটের মধ্যে ইনশাল্লাহ বিদায় করে দেবো। 10 মিনিটের মধ্যে এই যে কথা বললো উনি রওনা দিচ্ছেন, 10 মিনিটের মধ্যে আপনাদেরকে বিদায় করে দেবো ইনশাল্লাহ। উনি কিছুই না, উনি আপনাদেরকে খালি আসবেন, সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করে চলে যাবেন। উনি কোনো বক্তব্য নেবেন না, উনি খালি আপনাদের দোয়া চাবেন, দোয়া চেয়ে চলে যাবেন। আপনারা অনেক কষ্ট করছেন। আর একটা বসেন, একটু কষ্ট করে বসেন। এবার তো গদ্যের মনুকে বলতো, হ্যাঁ অনেক কষ্ট করছেন, অনেক। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। মনে রাখবো আপনাদের এই কষ্টের কথা, মনে রাখবো। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি যদি কোনো ভাবে সুযোগ প্রাপ্ত হতে পারি, ইনশাল্লাহ আপনাদের চাহিদা ইনশাল্লাহ পূরণ করা হবে। ঠিক আছে? হ্যাঁ, স্লোগান দাও। কি দেশে মার্কা ছিল, কমছে মার্কা, হরি মার্কা, সবাই বলো, স্বামী ভাইয়ের, কি দেশে, 12 তারিখ, শেষ করে, বাবার ভাষা, দেখিয়ে দিবে, সবাই বলো, যারা বলো, হাতে ওরা ভাইয়া, বলো তোরা, আমরা কারা, সামনে কারা, পিছনে কারা, চাইলে কারা, কিনে শুনে, সামু ভাই, শেষ করে, বাবার ভাষা, দেখিয়ে দিবে, সবাই বলো, তারা বলেন, মার্কা বলো, সবাই বলো, সামু ভাই। হ্যাঁ, স্লোগান দাও। কি দেশে মার্কা ছিল, কমছে মার্কা, সবাই মার্কা, দলে বল, বলে বল, বিএনপি, শহীদ জিয়াদ, তারেক রহমান, সামু ভাইয়ের, কি দেশে, বাবার ভাষা, রংপুরে, শেষ করে, দেখিয়ে দিবে, সামু ভাই, সতীরা, বললো তোরা, আমরা কারা, সামনে কারা, পিছনে কারা, সামু ভাই, কিনে শুনে, বাবার ভাষা, দেখিয়ে দিবে, বাবার বাচ্চা, শেষ করে, দেখিয়ে দিব, সব ফেলে, কিনে শুনে, সামু ভাই, ভাইয়া, বললো তোরা, আমরা কারা, সামনে কারা। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের এমপি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আচ্ছা বলছো। আচ্ছা যাই হোক, আপনারা আপনাদের প্রিয় নেতাকে দেখছেন, আপনাদের অনেক কষ্ট হয়তো দূর হয়ে গেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, রংপুর সদর 3 আসনের আগামী দিনের এমপি শামসুজ্জামান শামু।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভায় উপস্থিত এই ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সালেকুজ্জামান সালেক ভাই, উপস্থিত মহিলা দলের সাধারণ সম্পাদিকা আরজানা সালেক, উপস্থিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ দলের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার প্রিয় বিএনপির ভাইরা এবং আমার সামনে উপস্থিত এই এলাকার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি অনেক দেরিতে আসছি, কিন্তু আমারও উপায় নাই। আমি জুম্মার নামাজের পর থেকে বের হয়েছি, তখন থেকে এখন পর্যন্ত আমি হয় গাড়িতে, না হয় মিটিং এ। এখন বলেন যে আমি স্টার্ট করছি বাবুকা থেকে, ওখান থেকে আসছি তাঁতিপাড়া, তাঁতিপাড়া থেকে একটা ছোট মিটিং করে আবার চলে গেছি নজিরের কেরানির হাট, কেরানির হাট থেকে গেছি নজিরের হাট, নজিরের হাট থেকে আসছি জুম্মাপাড়া, জুম্মাপাড়া থেকে আসছি আবার তাঁতিপাড়া, তাঁতিপাড়া থেকে এর মাঝখানে শাহীপাড়া, শাহীপাড়া থেকে তাঁতিপাড়া হয়ে আসলাম। আরো 2টা প্রোগ্রাম আছে। কয়টা? সব জায়গায় যেতে হবে, একজন লোক থাকলেও যাব। তো ভাই বোনেরা, আমি ক্ষমা চাইলাম এই কারণে যে আমি অনেক দেরিতে আসছি, আপনারা কষ্ট করতেছেন। তো আমি মনে করি যেহেতু এত কষ্ট করে আছেন, 2-4-5টা কথা বলি নাকি নাকি বলবো না, নাকি সালাম দিয়ে চলে যাব? সংবাদ জন্য আসছেন প্রিয় ভাই ও বোনেরা, আমার মনে হয় এখানে অনেক নেতা বিগত 40-42 বছর ধরে কোনো উন্নয়ন পায় নাই এই কথাটা বলেছে না? বলছে কি বললেন? আপনাদের শরম লাগলো না বলতে? এনাদের শরম লাগে নাই, কারণ আমার ভাবিরও শরম লাগছে কিনা জানি না, নেতাদের বলে লাগে নাই। কারণ জাতীয় পার্টি তো 40 বছরে 3টে কাজ তো করেছে, 3টে কাজ করেছে। এটা তো আপনাদের অস্বীকার করার কিছু নাই, আপনারা স্বীকার করবেন। আমি বললে আপনারা স্বীকার করবেন, আমি যদি সত্য বলি তাহলে তো স্বীকার করবেন নাকি? জাতীয় পার্টি 3টে কাজ করেছে। প্রথম কাজ, রংপুরের লোককে কুমিল্লার ধান কাটা বানাইছে। ঠিক না ব্যাপী? বাসের মধ্যে মডার্ন মোড়ে যা দেখবেন, বাসগুলো দাঁড়াইছে ভলগা গাড়ি বলে, ওর মধ্যে লেবারে 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 তোমার ডিংলা, এটি গঙ্গাবাড়ি, নাগেশ্বরী, সব জায়গা থেকে লেবাররা ভর্তি আসতেছে, কম টাকায় গাড়িতে ভাড়া দিয়া কুমিল্লা যাবে। এর আগে তো আরো করুণ চিত্র ছিল, গাড়ির উপরে, এখন তো গাড়ির উপরে লোক উঠতে পারে না, আইন নেই, গাড়ির উপরে দড়ি দিয়া বান্ধিয়া আমাদের লেবারদেরকে কুমিল্লা নিয়ে গেছিল। ঠিক না ঠিক? তাহলে প্রথম কি বানাইলো? ধান কাটা, কুমিল্লার ধান কাটা মসজিদ বানাইলো, খ্রিস্টান ধান কাটা খ্রিস্টান বানাইলো। ধান কাটে দিনে, রাত্রে গোয়াল ঘরে তাদেরকে রাখে, নাকি ওদের সাথে সবাই গোয়াল ঘরে রাখে। কি করুন দৃশ্য! গ্রাম থেকে যদি একটা লোক কুমিল্লা যায়, ওই আর মোটা হয়ে আসে না, ওই শুকনো হয়ে আসে, বাড়ির যে কটা টাকা নিয়ে আসে ফির বসে বসে খায়, কুমিল্লা যায়। অন্তত এইরকম একটা জিনিস তো জাতীয় পার্টি বানাইছে নাকি? দ্বিতীয়টা হচ্ছে, ঢাকা শহরে রিক্সায় চলবেন, জিজ্ঞাসা করবেন ভাই তোমার বাড়ি কোথায়? করবে অঙ্কুর। কি করে? অঙ্কুর। অঙ্কুর কোনটে? করে ন্যালফামারি, নাহলে করে নালমণি, লালমণি করে না, নালমণি। জিজ্ঞাসা করেন
80% ঢাকার রিক্সা চালক সব আমাদের এই প্রিয় রংপুরের ভাইয়েরা পেটের তাগিদে ঢাকা যায় রিক্সা চালায়। কাজ তো সবাইকে করে খাইতে হয়, আমাকেও করতে হয়, কালেক সাহেবও করতে হয়, আপনাদেরকে করতে হয়, এখানে যারা পুরুষ মানুষ আছে তাদের সবাইকে কাজ করতে হয় না? নাকি বেকার বসে শুয়ে থাকা দেয়, খাওয়া দেয় না? কোনো না কোনো কাজ একটা করতে হয়। তৃতীয়ত বানাইলো আমাদের বোনদেরকে গার্মেন্টস কর্মী। অনেক বোন কোলের বাচ্চা মায়ের কাছে বা শাশুড়ির কাছে রেখে পেটের দায়ে ঢাকা যায় গার্মেন্টস কর্মী। পর্যন্ত তিনটা ভালো কাজ করে নেই, করছে কি? করছে। এনারা সবাই বলে খারাপ কাজ করছে, আমি বলি না, তিনটা ভালো কাজ করছে। ভালো কাজ না? ও আল্লাহ, ভাই বোনেরা, তা করলো, ওরা করুক, কি করে করুক। মানুষের তো একটা সরল লজ্জা থাকে, থাকে না? আমি ইচ্ছে করলে কি এখানে আমার শার্ট প্যান্টটা খুলে টুলিয়ে থাকতে পারবো? মানুষ আমাকে কি বলবে? মানুষ না তো অমানুষ। অমানুষ বলবে না? অমানুষ বলবে। এই 40 বছর ধরে এই পার্টিটা রংপুরের মানুষকে প্রতারণার শিকার করে, কোনো উন্নয়ন না করে, কোটি কোটি টাকার দুর্নীতি করে দেশ বিদেশে বাড়ি বানাইছে। তারপরেও আবার ভোট চাওয়ার জন্য বেড়াচ্ছে। 5 বছরে একবার আসছিল, আপনাদের কোনোদিন খোঁজ খবর নিয়েছে? আবার 4-5টা দালাল নিয়ে তারা কি করতেছে দেখাচ্ছে, কি ভিএম কাদের দাঁড়ান নাঙ্গল পার্টি দেখাচ্ছে। আমি হলে মরি যেতাম লজ্জায়। কেন লজ্জায়? আমাকে আপনারা সামনে ধানের শীষে ভোট দেবেন, আমি উন্নয়ন না করতে পারলে পরে আর আমি ভোটে দাঁড়াবো না। আমি মানুষের কি প্রত্যাশা পূরণ করলাম? অন্তত 100টা সমস্যার মধ্যে তো 50টা সমস্যার সমাধান করতে হবে নাকি? 100টা সমস্যা আমাদের আছে, আমরা ওখান থেকে 50% সমস্যার সমাধান করতে পারবো। আমরা আমাদের জায়গাকে, রংপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে না? দালাল 4টে করে নিয়ে বেড়াচ্ছে। একটা হলো সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ওনার জামাই 12টা লোককে হত্যা করেছে। জানেন কি? গুলি করে মারছে। ওনার জামাইয়ের এখন ফাঁসির আদেশ রয়েছে। জুলাই আন্দোলন হলো তখন ফাঁসির রায় হয়েছে। ওনাকে তো জামাইকে বাঁচাইতে হবে, এই জন্য জিএম কাদের তো ছাড়া যাবে না। জিএম কাদের ইন্ডিয়াকে বলে, কাউকে বলে, হয়তো একটু যাতে না সমস্যা না হয়, যদিও পলাতক, সমস্যা না হয় এই চিন্তা করতেছে। এই মেয়র রংপুর সিটি কর্পোরেশনটাকে ধ্বংস করেছে। 1600 লোক বিটা পুকুর থেকে এনে এই সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছে মাস্টার রোলে, যাদের কোনো দরকার নাই। 280 জন দরকার, 280 জন কর্মচারী দরকার, সেখানে 1600-1700। এরা কার টাকা দিয়ে বেতন দেন? কার টাকা? নাকি কারো বাপের টাকা? রংপুর সিটি কর্পোরেশন এরিয়ার মানুষের ট্যাক্সের টাকা দিয়া এই বেতন গুলা হচ্ছে। তার মানে জাতীয় পার্টিকে এখানে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নতুন চক্রান্ত শুরু করেছেন ভাই বোনেরা। তাই বলতে চাই যে আমি যেটা বললাম যে লজ্জা নাই, আবারও কি হবে? ভোট চাই, যাচ্ছে ভোট। হ্যাঁ, মানুষ মনে করছে রংপুরের লোক এখনো বোকার স্বর্গে বাস করতেছে, তাই না? এটা মনে করতেছে না? এতদিন ভোট দিছে, এতদিন আপনারা ভোট দিচ্ছেন, ইয়া হবে, কারণ ভোট তো মাঠে না আসিয়াই ভোট পাইছে, কারো বাড়ির যায় নাই ভোট চাইতে। এবার খেলার নাম বাবাজি,
এবার খেলার নাম বাবাজি যখন দেখছে যে শামু মানুষের প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, বিএনপির লোক প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, বিএনপির অঙ্গ সংগঠনটা ঘরে ঘরে যাচ্ছে, তখন ভয়ে আছে যে এবার যে কি হয়, কিছু তো একটা হবে নাকি? কি বলেন আপনারা? একটা কিছু তো হবেই। আমরা কি আগের মতো থাকবো না? আমরা আগামী দিনের যিনি সরকার গঠন করবেন, যে পার্টি ক্ষমতায় আসবেন, সেই পার্টির প্রতিনিধি তৈরি করবো না করবো? আমাদের রংপুরে অনেক সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। কোনো কাজ কাম করার মতো কোনো কিছু নাই। আমাদের প্রথমেই রংপুরের বেকার সমস্যার সমাধান করতে হবে। কি বলেন আপনারা? এটা 1 নম্বর কাজ। এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের এমপি লাগবে না। আপনি ঢাকা থেকে মনে করেন যারা করবে, প্রজেক্ট করবে, ইন্ডাস্ট্রি করবে, তাদেরকে আপনি সুযোগ সুবিধা দিবেন না? দিয়ে আমাদের প্রজেক্টটা করে আমাদের বেকার সমস্যাটা সমাধান করবো না? তাহলে কি লাগবে? এমপি লাগবে। কেন এমপি লাগবে? ডেভেলপমেন্ট করার জন্যই এমপি লাগবে, কর্মসংস্থান করার জন্যই এমপি লাগবে, মেডিকেল কলেজ ঠিক করার জন্যই এমপি লাগবে, শ্যামা সুন্দরী ঠিক করার জন্যই এমপি লাগবে। এমপি মানেই জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনি বা আমি আমাদের কোনো টাকা দিয়া আমরা কি এগুলো করতে পারবো? শ্যামা সুন্দরী উন্নয়ন করতে পারবো? পারবো না। এই জন্য কি করতে হবে? ধানের শীষকে ভোট দিতে হবে, তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। যেহেতু তারেক রহমান বাংলাদেশের আল্লাহ রহমতে প্রধানমন্ত্রী হবেন, উনি আপনাদের সামনে 30 তারিখে আমাকে ধানের শীষ দিয়েছেন এবং বলেছেন যে ধানের শীষ মার্কায় শামুকে ভোট দিবেন। বলে নাই? এখন যদি আপনারা ভোট না দেন, তারেক রহমানের কিছু যায় আসবে না। আসবে কি? তারেক রহমানের কোনো যায় আসবে না, যায় আসবে আপনার এবং আমার। আমাদের যায় আসবে, কারণ আমরা দীর্ঘ 40 বছর ধরে রংপুরের মানুষ কোনো কিছু পাই। জাতীয় বাজেটে একটা সিটি কর্পোরেশন 500 কোটি, 700 কোটি, 800 কোটি, 900 কোটি, 1000 কোটি, 5000 কোটি। আর আমাদের এই প্রিয় রংপুরে 100 টাকাও গত সরকারের লাস্টে 100 টাকাও বাজেট থেকে বরাদ্দ হয়নি। আমরা সবাই জানি। কি দুঃখজনক বিষয় যে একটা সিটি কর্পোরেশন সে বাজেট বরাদ্দ পায় না। তাহলে অযোগ্যতাটা কার? অযোগ্যতা আমাদের মানে মেয়রের। মেয়র এই অযোগ্যতা মাতাবাড়ি প্রশাসন করছে, এটা করছে, সেটা করছে, আর এখন লাঙ্গল নিয়ে খুব ভাল পারতেছে। মাঝে মাঝে অফিসে দেখবেন টিভিতে বক্তব্য দেয়, লাঙ্গল কাউকে ভয় পায় না, কিছু পায় না। তো এবার ভয়টা একটু ভাঙিয়ে দেন আপনারা ভোট দিয়ে ধানের শেষে, নাকি বলেন? সারা জীবন করে মানে এমন ভাবে কয়, মানে আমরা রংপুরের মানুষ লাঙ্গলের গোলাম। গোলাম ওরা যখনই চাইবে তখনই ভোট পাইবে, এই প্রত্যাশা নিয়ে আছে। হ্যাঁ, এই অবস্থা হয়েছে বোনেরা আমার। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আগামী দিনে ধানের শীষে ভোট দিতে হবে। প্রিয় ভাই বোনরা, আর একটা কথা বলি, একটা রাজনৈতিক দলের কিছু কর্মী বাসায় বাসায় গিয়ে মানুষের বিকাশ চাচ্ছে, বিকাশ নাম্বার। আবার নাকি শুনলাম এক জায়গা থেকে শাড়ি কাপড়ও দিতে চাইছে, একটা ফর্ম ফিল আপ করে চাইছে। এইরকম কোন দুষ্ট প্রকৃতির মহিলা যদি আপনাদের বাড়িতে আসে, আপনাদেরকে কিছু দিতে চায়, প্রথমে আপনারা বলবেন ঠিক আছে দাও। তার আগে বাইরে বা বাথরুমে দেয়া আমাদের সালেক ভাইকে বা আর্দনা সালেককে কাউকে ফোন করবেন যে আমার বাড়িতে ঘুষ নিয়ে আসছে, ফোন করবেন। আগে করে বসেন, নেব ফোন করবেন। সব অন্যান্য মহিলারা যেন ওই মহিলাকে ধরে
যে তুই এটি আমার ঘুষ দেওয়ার জন্য আসছিস কেন? ঠিক না বেটি? আমরা কি কারো 1000 টাকা 500 টাকা ঘুষ খেয়ে আমরা আমাদের ভোটের পবিত্রতা নষ্ট করব? অনেক কষ্ট করবে। আবু সাইদ জীবন দিয়েছে, এই এলাকার ছেলেরা জীবন দিয়েছে, এই যে সাজ্জাদ পাশে বাসা জীবন দিয়েছে ভোট বিক্রি করার জন্য, কাউকে ভোট বিক্রি করে দেওয়ার জন্য না, গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য, গণতন্ত্র ভাবে যেন রাষ্ট্রটা চলে, মানুষ যেন ভোটাধিকার পায়, যার ভোট সে যেন দিতে পারে। এই জন্যই তো হচ্ছে নাকি? প্রিয় বোনেরা আমার, ভাইয়েরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আমাদের রংপুরের এই এবার যে আশা, সেই যে আশা নিয়ে আমরা নামছি, আমরা তারেক রহমানের উন্নয়নের পার্টনার হতে চাই না? তারেক রহমান উন্নয়ন করবেন, আমরা সেটা অংশ নেব না? নেব কি? নেওয়ার জন্য সবাই ধানের শীষে ভোট দিব এবং আমরা এই উন্নয়নের অংশীদার হব, হতেই হবে, এর বিকল্প কিছু নাই। বাংলা মার্কা সরকার গঠন করবে, করবে, সিট পাবে। কি করবে? ধানের শীষ। তো ধানের শীষকে উঠাইতে গেলে আপনাদের সবার সহযোগিতা লাগবে না? আপনারা ধানের শীষকে উঠানোর জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন। ঠিক আছে ভাই বোনেরা? তাহলে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক অনেক রাত হয়েছে। আমি অনেকক্ষণ ধরে বক্তব্য দিই, 1.5 ঘন্টা 2 ঘন্টা। তো ওই বক্তব্যের লাইনটা আমি চেঞ্জ করে ফেলেছি, একটু শর্ট করে বললাম যে আমরা এই ধানের শীষকে জিতাইতে হবে, আমাদের সরকারের ভাগ নিতে হবে, সরকারের সাথে থাকতে হবে, রংপুর উন্নয়ন করতে হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করতে হবে, আমাদের কর্মীদের কাজ তৈরি করতে হবে। না না, আমার অন্য কাজ আছে। তো প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষে ভোট দিব। আমি এই জন্য 2টা স্লোগান দিব। আমার সাথে আছেন আপনারা? আমি একটা স্লোগান দেব, ভোট দিব কিসে? ভোট দেব কিসে? এখন আমার এখানে বিএনপির নেতারা আর একটা স্লোগান দিলে মাইন্ড করতে পারে আমার উপর। কি স্লোগান জানেন? ভোট দেব কিসে? ধানের শীষে। ধানের শীষে দিলে ভোট। ধানের শীষে দিলে ভোট, শান্তি যাব রংপুরের লোক। কি বলেন আপনারা? তাই নয় কি? ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে রংপুরের লোক, মানে আমরা সবাই ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই বসেন, আমাদের সবাই এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদের তবরকের ব্যবস্থা আছে, আপনারা বসেন, আপনাদের জায়গায় তবরক পৌঁছে যাবে। এই তবে বিভূ সব দিয়ে দাও।